আপনার মনে আমার জন্য এখন যেই ভালোবাসাটা আছে সেটা তখন ঘৃণায় পরিণত হবে। এই, আমার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে কোনো অতীত শুনে তা ঘৃণায় পরিণত হবে। আর চাঁদের গায়ে কলঙ্ক আছে জেনেও কিন্তু মানুষ তাকে ভালোবাসে, ঘৃণা করে না। কুহু হাসলো, যেন বুকের মাঝে অনেকটা কষ্ট নিয়ে হাসলো সে। আহনাফ দেখে গেল তা। মাঝে কেটে গিয়েছে 3টা দিন। যে যেরকম ছিল সে সেরকমই আছে। তবে কুহু আর ভার্সিটি যায়নি, আজও যায়নি। আজ সে আহনাফের সাথে দেখা করতে যাবে। ছেলেটা যা শুরু করেছে তাকে এবার সবটা বলাই লাগবে। হঠাৎ বাহির থেকে একটা বিনের সুর ভেসে এলো। চমকালো কুহু, জানালার কাছে গেল দৌড়ে। সাপুরে বিন বাজাচ্ছে আর সাপটা কোমর দোলাচ্ছে। সাপটা দেখে চট করে কুহুর কিছু একটা মনে এলো যেন। সে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। রাহুলের সাথে বিচ্ছেদ হলেও একে অপরকে তারা ব্লক করেনি। কেন করেনি কেউ জানে না। সে মেসেঞ্জারে গিয়ে রাহুলের আইডিতে গিয়ে অনেক বছর পর মেসেজ করলো। আপনি কি নাচতেছেন? কিছুক্ষণের মাঝেই মেসেজটা সিন হলো। কুহু ভেবেছিল সিন করবে না। রাহুল রিপ্লাই করলো, মানে? তার মানে আমাদের এখানে একজন সাপুরে বিন বাজাচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। সরি, নাচে ডিস্টার্ব করে ফেললাম। উফ। রাহুল হতভম্ব নয়নে তাকিয়ে রইল মেসেজটার দিকে। ভাষা হারিয়ে ফেলেছে যেন। শিকদার কুঞ্জে জমেছে আজ ভাইদের আড্ডা। 3 ভাইয়ের আড্ডায় বাড়িটা যেন আজ আবার প্রাণ ফিরে পেল। রাহুলও বসেই ছিল, তার নজর সামনে বসা রোদেলার দিকে। আহনাফ না আসায় তার মনটা খারাপ হয়ে গেছে। রাহুল দেখলো তার মুখটা। মেয়েটা অনেক বেশি সুন্দর। রাহুলের নজর গিয়ে আটকালো রোদেলার গোলাপি অধর জোড়ায়। একটা শুকনো ঢোক গিলল সে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশনের শব্দ আসায় ঘোর থেকে বের হলো সে। তাকালো ফোনের দিকে, বাঁকা হাসলো সে। কি একটা ভেবে হঠাৎ দাঁড়িয়ে পড়লো সে। বলে উঠল, তোমরা কন্টিনিউ করো, আমি আর লিটল গার্ল একটু শহরটা ঘুরে দেখি। ডু ইউ হ্যাভ প্রবলেম প্রিন্সেস? রোদেলা বড্ড বিরক্ত এই সব নামের ডাকে, তবে সেটা প্রকাশ করলো না। সে একটা অজুহাত দিতে যাবে তখন তার মা বলে উঠল, এ তো ভালো কথা, কিসের প্রবলেম থাকবে ওর? যা যা ঘুরে আয়। রোদেলা বিরক্ত ভরা নয়নে মায়ের দিকে তাকালো। জেরিন বেগম চোখ রাঙালেন। চুপসে গেল মেয়েটা। রাহুল বাঁকা হাসলো, মনে মনে বলল, বিরাট বড় একটা সারপ্রাইজ রেডি করেছি আজ তোমার জন্য বেবি গার্ল। কি যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে ভাবলেই মনটা খুশিতে ভরে যাচ্ছে। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাহুলও নিজের রুমে গেল। মনটা আজ তার বেশ উড়ুড়ু করছে। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বাতাস বয়ে চলছে বাহিরে। কুহু পার্কের একটা বেঞ্চে বসে রয়েছে। জায়গাটাতে তেমন মানুষ নেই। বাচ্চারা খেলছে আর তাদের মা বাবারা সদূরে দাঁড়িয়ে কথা বলছে। আবার হয়তো কেউ এমনি হাঁটছে। কুহুর এই জায়গাটা বেশ পছন্দের। বাচ্চাদের খিলখিল করা হাসির শব্দ তার ভীষণ ভালো লাগে। আগে প্রায় সময় পেলে সে এখানে এসে সময় কাটাতো। তবে কুহু এখন বিরক্ত বোধ করছে। আধা ঘন্টা হলো সে এসেছে, অথচ আহনাফের খবর নেই। কল্পনায় আহনাফকে এলো পাথারি মারল কিছুক্ষণ। এত দেরি লাগে আসতে? তুই কি মেয়ে যে মেকআপ করতে দেরি হচ্ছে? কুহুর বড্ড বেশি রাগ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আহনাফ এসে উপস্থিত হলো। কুহু রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। আহনাফ বলতে লাগলো, ট্রাস্ট মি, রাস্তায় অনেক জ্যাম ছিল। কুহু উঠে দাঁড়ালো। আহনাফ পেছনে গেল যেন সে এই পুচকে মেয়েটাকে ভয় পেয়েছে। কুহু বুকের সাথে 2 হাত বাঁধলো। ঠান্ডা দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। আহনাফের এক হাত পেছনে রাখা, সে আরেক হাতে কানে লতি ধরে অপরাধী সুরে বলল, সরি, আর হবে না। কুহু কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। আহনাফ আবার একই সুরে বলল, এবারের মতো কি মাফ করা যায় না তিলোত্তমা? কুহু ফোঁস করে শ্বাস ফেলল। মনে হচ্ছে যেন তারা প্রেমিক প্রেমিকা। তবে সে আজ কিছু বলল না। একটু পর এই ছেলে নিজেই ঘৃণায় তার দিকে ফিরে তাকাবে না। এখন আর রাগ দেখিয়ে কি হবে। কুহু কিছু না বলে ব্রেঞ্চে বসলো। আহনাফ তার দিকে একটু ঝুঁকে বলল, ম্যাডামের কি রাগ কমেছে? আমি আপনার গার্লফ্রেন্ড নই, নাটক বন্ধ করুন। হতে কতক্ষণ?
হুম। কুহু কিছু বলতে নিলে আহনাব তার অপর হাত সামনে আনলো। একগুচ্ছ লাল গোলাপ। কুহু হতভম্ব। সে অবাক নয়নে আহনাবের দিকে তাকালো। আহনাব বলল, দেরি হওয়ার জন্য অধমের এই সামান্য উপহার দয়া করে গ্রহণ করুন রানী সাহেবা। কুহু ফিক করে হেসে ফেলল। রানী? তা কোন রাজ্যের রানী আমি? আহনাব বুকের বাঁ পাশে হাত দিয়ে দেখিয়ে বলল, ঠিক এই রাজ্যের। তাহলে এটা আপনি নিয়ে ঘুরছেন কেন? হসপিটাল চলুন, বের করে আনি। আহনাব মাথা নাড়িয়ে বুকের বাঁ পাশে হাত দিয়ে বলল, জো হুকুম রানী সাহেবা। নাটক কি শেষ হয়েছে আপনার? তাহলে কাজের কথায় আসি। কুহুর মুখ গম্ভীর হলো। আহনাব ফুলের দিকে ইশারা করলো। কুহু বলল, আমি আপনার গার্লফ্রেন্ড নই। এই ফুল কেন নিব? আমি নিব না। আহনাবের ঠোঁটের কোণ বেঁকে গেল। আর একটু ঝুঁকে বলল, তাহলে ওই দিন গাড়িতে উঠতে না চাওয়ার কারণে যেটা করতে চেয়েছিলাম সেটা এখানে করব। কুহু চোখ বড় বড় করে তাকালো। মনে পড়ে গেল ওই দিনের কথা। কুহু কিছুতেই আহনাবের সাথে যাবে না। শেষমেশ আহনাব গাড়ি থেকে বেরোলো। গাড়িতে না উঠলে নাকি এই রাস্তায় তাকে চুমু খাবে। কি সাংঘাতিক লোক। কুহু প্রথমে ভয় না পেলেও পরে যখন আহনাব তার হাত ধরে টান মারল তখন ভয় পেল সে। এরপরে গাড়িতে উঠতে রাজি হয় সে। তার ভাবনার মাঝেই আহনাব তুড়ি বাজালো। কোথায় হারিয়ে গেলেন ম্যাডাম? কুহু নাকের ডগা ফুলিয়ে ঝাড়ি মেরে ফুলগুলো নিল। আহনাব আপাতমস্তক দেখলো তাকে। লাল লাল ফুলের ছাপে শুভ্র রঙের একটা জামা পরা, কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। তিলোত্তমা নামটা দারুণ মানিয়েছে তাকে। আহনাব মুস্কি হাসলো। পাশে বসলো সে। এরপর বলল, ভার্সিটিতে যাচ্ছ না কেন? ভাল লাগে না। কেন? কুহু চসূচক শব্দ করলো। আপনি শুধু শুধুই মটকা গরম করছেন আমার। আহনাব হাসলো। দুজন নীরব রইল কয়েকক্ষণ। কুহু আকাশের দিকে তাকিয়ে। মেঘাচ্ছন্ন আকাশটা যেন তার মনের প্রতিচ্ছবি। তবে তার জীবনে কি এই মেঘ সরে গিয়ে কোনো দিন সূর্য উঠবে? কুহু আকাশের দিকে তাকিয়ে আহনাবকে জিজ্ঞাসা করল, আপনি আকাশ দেখেন মিস্টার খাটাস? আহনাবের মুডের জিঙ্গালালা করতে বোধহয় এই খাটাস নামটাই যথেষ্ট ছিল। তার চোখ মুখ বিরক্তিতে ছেয়ে গেল। কুহু আহনাবের থেকে উত্তর না পেয়ে রাগী স্বরে বলল, বলছেন না কেন? আহনাব থমকালো। ছোট্ট পুস্কি একটা মেয়ে কিনা তাকে ধমকায়। যে আহনাবের ভয়ে সবাই কাঁপে সেই আহনাবকে ধমকায়। অবশ্য তার আসল রূপ তো এই মেয়ে এখনো দেখেনি। আহনাব ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, দিন শেষে যখন দীর্ঘশ্বাসের ভারে জীবনটা ভারী হয়ে ওঠে তখন দেখি। কুহু হাসলো। তার ছেলের হাসি। সে বলল, আমার জীবনের প্রতিটি পাতায় দীর্ঘশ্বাসের গল্প, বড্ড দীর্ঘ সেই গল্প। কথা শেষ না হওয়া পর্যন্ত আমি আছি, সমস্যা নেই। কুহু দীর্ঘশ্বাস ছাড়লো। চোখের কোণে পানি মুছলো সে। এরপর বলল, আপনি আমার সম্পর্কে খোঁজ নিয়েছেন মেবি। বাবা মা নেই এটা জানেন বোধহয়। আহনাব উপর নিচ মাথা ঝাঁকলো। কুহু বলতে শুরু করলো, বাবা মায়ের চেহারা মনে নেই আমার। দাদির কাছেই মানুষ হয়েছি আমি। বাবা একজন ডক্টর ছিলেন। আমাদের আর্থিক অবস্থাও বেশ ভালো ছিল। শুনেছি 10 বছর পর মায়ের গর্ভে সন্তান এসেছিল। খুশিতে আত্মহারা হয়েছিলেন সবাই। তবে সেই খুশি বেশি বছর স্থায়ী হয় না। কয়েক বছর পরেই ওনারা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার দাদির একটা মাত্র ছেলে ছিল, আর সন্তান ছিল না ওনার। একমাত্র ছেলে আর বৌমাকে হারিয়ে শোকে কাতর হয়ে গিয়েছিলেন। আমার মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলেছেন। এরপর সব ঠিকঠাকই চলছিল। আমিও বড় হতে লাগলাম। বাড়িতে শুধু আমি আর দাদি থাকতাম। আমার সবটা জুড়ে ছিলেন তিনি। দীর্ঘশ্বাস ছাড়লো কুহু। আহনাব তার দিকেই তাকিয়ে শুনছে সবটা। আমি ক্লাস 8 থেকে 9-এ অত্যন্ত ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হলাম। তখন দাদি খুশি হয়ে আমাকে একটা স্মার্টফোন কিনে দিলেন। আমি একবার বায়না ধরেছিলাম, সেটাই পূরণ করেছিলেন আর কি। স্মার্টফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়েছিলাম। বান্ধবীদের থেকে শুনতাম আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সম্পর্কে। অনেক আগ্রহ জেগেছিল শুনে। আমিও খুললাম একটা ফেসবুক আইডি। নাম কি দিলাম জানেন? কি? সিঙ্গিং কুইন। আহনাব ফিক করে হেসে ফেলল। কুহু হাসলো। এরপর বলল, তখন আমি শুধু অবাক আর অবাক হতাম। কত কিছু জানা যায় ফেসবুকের মাধ্যমে। তখন যার আইডি সামনে পেতাম তাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। এরপর আবার তারা অ্যাকসেপ্ট করলে নিজে থেকেই হাই হ্যালো পাঠাতাম। তবে তাদের সাথে সেই হাই হ্যালো পর্যন্তই সীমাবদ্ধ থাকতো। এরকম করে একবার একজনের সাথে আমার পরিচয় হয়।
তার সাথে অনেক কথা হতো আমার, অজান্তেই দুজন ফ্রেন্ড হয়ে যায়। আহনাফ হতাশার শ্বাস ছেড়ে বলল, তোমার মতো তারছিরাকে এত তাড়াতাড়ি ফোন দেওয়া মোটেই উচিত হয়নি। এই প্রথম একটা ভালো কথা বলেছেন আপনি। আহনাফ কিছু বলল না, সে তো ভেবেছিল এই বুঝি বাঙ্গির পোলা। বলে চেঁচিয়ে উঠল। বেঁচে গেল সে এই যাত্রায়। কুহু বলতে লাগলো, সে অন্যরকম ছিল জানেন। প্রথম প্রথম সবাই অমন পীর সাহেব সেজে থাকে। আমি তো আর সেটা বুঝিনি, তবে সে না অন্য সবার মতো কখনো আমার ছবি চায়নি, আমিও চাইনি কখনো। একদিন সে আমাকে কল করলো, আমার জন্মদিন ছিল, 12টা বাজে উইশ করতে কল দিয়েছিল। প্রথম যখন তার ভয়েস শুনলাম, আমি বলতে পারেন ক্রাশ খেয়েছিলাম, এত সুন্দর তার ভয়েস। আহনাফ মাথা নাড়ছে উপর নিচ, এদিকে হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে, ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে তাও। ও, আমার আইডির নাম সিঙ্গিং কুইন থাকায় সে ভেবেছিল আমি গান গাইতে পারি। সেও অনেক ভালো গান গায়, মূলত এজন্যই কথা শুরু হয়েছিল আমাদের। এরপর থেকে প্রায় তার সাথে কলে কথা হতো। কথা বলতে বলতে একসময় অভ্যাস হয়ে গেল তা। একদিন কথা বলতে না পারলে মনে হতো দম বন্ধ হয়ে আসছে। আসলে কি বলুন তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। একবার একটা জিনিস অভ্যাস হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা খুব কষ্টের হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানে তাকালো কুহু। এরপর আহনাফের কথা শুনে কুহু আবার বলতে শুরু করলো, তবে আমাদের প্রেমের একটা অদ্ভুত বিষয় কি ছিল জানেন? আমরা কখনো ওসব বাবু সোনা 3 বেলা আই লাভ ইউ বলতাম না। ওরকম আলগাবিড়ি ছিল না। সে আমার নামের সাথে মিলিয়ে আমাকে একটা নিকনেম দিয়েছিল, বার্ড। তারপর হঠাৎ একদিন সে যোগাযোগ বন্ধ করে দেয়, কল করে না, মেসেঞ্জার রিপ্লাই করে না। আমি ভেঙে পড়েছিলাম অনেকটা। কার থেকে খোঁজ নিব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না, কারণ তার পরিচিত এমন কাউকে আমি জানতাম না। আর সেও এই দেশে থাকতো না। কিছুদিনের মাথায় আমার দাদি অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। আমি যেন দিশেহারা হয়ে গেলাম। সব আপনজন আমার থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহর কাছে কত করে চাইলাম দাদিকে সুস্থ করে দিতে, আল্লাহ দিলেন না, বরং তাকে নিজের কাছে নিয়ে গেলেন। কুহুর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আহনাফ নিজের রুমালটা পকেট থেকে বের করে তার দিকে বাড়িয়ে দিল। কুহু নিল না, হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেললো। আহনাফ কিছু বলতে যাবে, তখন তার এমন একটা কথা মাথায় এলো যে সে নিজেই রুমালটা দূরে ছুঁড়ে মারলো। কুহু ভাবলো রেগে ছুঁড়ে মেরেছে, তার কি এতে। এদিকে আহনাফ ভাবছে অন্য কথা। এই রুমালটা ওয়াশরুমে পড়ে গিয়েছিল, সে তো টিস্যু দিয়ে তা কোনো মতে পকেটে রেখেছিল, ভেবেছিল বেরিয়ে ফেলে দিবে, ভুলেই গেছে। যাক, ভালোই হয়েছে রুমালটা নেয়নি। আচ্ছা বাঁচা বেঁচে গেছে, সে মেকি হেসে বলল। তারপর কুহু যেন গভীরভাবে ভাবছে কিছু। এরপরের ঘটনা সে কি বলবে আহনাফকে। সে বলে উঠল, কেমন খাটাস লোক আপনি, এতক্ষণ ধরে এত কিছু বললাম, গলা শুকিয়ে যায়নি বুঝি? ঠান্ডা অফার করলেও তো পারেন। আহনাফ এক ভ্রু উঁচু করে বলল, ঠান্ডা অফার? আপনার মাইন্ডটা আমার গায়ের রঙের মতো কালো। কুহু ফিক করে হেসে ফেললো কথাটা বলে। তবে আহনাফের ভালো লাগলো না কথাটা। সে ধমকে বলল, চাপকে পিঠের ছাল তুলে ফেলবো, বেয়াদব। কুহু কপাল কুঁচকে তাকালো তার দিকে। আহনাফ উঠে যেতে নিলে কুহু বলল, থাক, পরে আনবেন, আগে বলে নিই সবটা। আহনাফ বলল। কুহু আকাশের দিকে তাকালো আবার। মামা খবর পেয়ে আমাকে নিতে এলেন। আমাদের ওই বাড়িটা ছেড়ে চলে আসলাম মামার সাথে। বাড়ির সাথে ফেলে এলাম সেই অতীত। আমি তখন ধরেই নিয়েছিলাম যে সে আমাকে ঠকিয়েছে। প্রথম কিছুদিন ভয়ে থাকতাম, কারণ আমি তাকে আমার ছবি দিয়েছিলাম, তাকেও দেখিয়েছিলাম। যদি আমার ছবিগুলো এডিট করে উল্টাপাল্টা কিছু করে, সেই ভয়ে থাকতাম, কারণ তখন প্রায় এমন কিছু খবর শোনা গিয়েছিল। কিন্তু না, এমন কিছু হলো না, সব কিছু ঠিকই ছিল। আমিও নতুন স্কুল, নতুন বন্ধু বান্ধব পেয়ে তাকে ভোলার চেষ্টা করছিলাম। হঠাৎ একদিন স্কুল ছুটির পর আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমার ভ্রম, পরে যখন সে এগিয়ে এলো আমি ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আমাদের ফার্স্ট মিট যে এভাবে হবে ধারণাও করিনি। আমি তো ভেবেছিলাম সে আমার সাথে ফাইজলাম করছে, আমাকে ঠকিয়েছে সে। কান্নায় ভেঙে পড়েছিলাম তাকে দেখে। সে তখন কত কিছু বলে যে আমাকে মানালো, আমাকে সারপ্রাইজ দিতে নাকি যোগাযোগ বন্ধ করেছিল। কুহু তাচ্ছিল্য করে হাসলো। সে আমাদের বাড়ির অ্যাড্রেস জানতো, সেখান থেকে আমার এই ঠিকানা জানতে পারে।
যাই হোক, পরে তার সাথে প্রায় দেখা হতো আমার। একদিন সে আমাকে বলল ঘুরতে নিয়ে যাবে, স্কুলে না গিয়ে তার সাথে ঘুরতে যেতে বলল। আমি প্রথমে মানা করে দেই, সে জোর করে না আমাকে। এই জিনিসটা অনেক ভালো লাগতো আমার। মানে তার মাঝে এমন কিছু আপনি পাবেন না যে তাকে খারাপ বলে মনে হবে। তবে কে জানতো বলুন যে ওটা একটা ফাঁদ ছিল? ভালো মানুষের পেছনে এত বড় একটা হায়না লুকিয়ে আছে। কুহুর চোখের পানিতে টলমল করছে। আহনাব তাকিয়ে সেদিকে। আমি নিজে থেকেই রাজি হয়েছিলাম যেতে, কারণ তাকে আমি বিশ্বাস করতাম। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ও আমাকে নিয়ে গিয়ে আমাকে কুহু কথা বলতে পারছে না যেন। ও কেমন যেন করতে লাগলো। আহনাব ওর হাতের উপর হাত রাখতেই ও ছিটকে হাত সরিয়ে নেয়। হাতটা কেমন করে ডলতে থাকে। টাচ করবে না। ও আমাকে ছুঁয়েছিল, বড্ড বাজে ছিল সেই স্পর্শ। আমি পালিয়েছিলাম, বিশ্বাস করুন। ও আমাকে কিছু করতে পারেনি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পালাতে, আর পালিয়েছিলামও। হঠাৎ তখন একটা গাড়ি সামনে এসে পড়ে যায়। তারপর কুহু ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাব বলতে লাগলো, রিল্যাক্স তিলোত্তমা, ও তো কিছু করেনি, তাহলে এমন করছো কেন? রিল্যাক্স। বাট আই ওয়াজ রেপড। কুহু চোখ বুজে বলল কথাটা। আহনাব কিছু বলল না। কুহুর সময় লাগলো নিজেকে সামলাতে। আমার 1 সপ্তাহ পর জ্ঞান আসে। আমি হসপিটালে নিজেকে দেখি, পাশে আয়ান ভাইয়া বসে। ওনার চোখে মুখে ছিল বিষণ্ণতার ভার। আয়ান ভাইয়া আমার জ্ঞান ফিরেছে দেখে যতটা না খুশি হয়, তার চেয়ে বিষণ্ণতা দেখা যায়। সে প্রথমে আমাকে কিছু বলেনি। যখন মামি এসে আমাকে এলোপাথারি মারতে লাগলেন আর হাই হুতাশ করে বলতে লাগলেন, তখন আমার যা বোঝার আমি বুঝে গিয়েছিলাম। আহনাব চোখ বুজে ফেলল। কুহু বলল, হসপিটালের রিপোর্টে এসেছিল যে আমাকে গণধর্ষণ করা হয়েছে, আর আমি কোনোদিনও মা হতে পারবো না। জামার একটা অংশ শক্ত করে চেপে ধরল কুহু। এসব কথা বলতেও তার ঘৃণা লাগে। নিজের উপর ঘৃণা হয় তার। আহনাবও আজকের পর থেকে তাকে ঘৃণা করবে সে জানে। আর পেছনে ঘুরবে না, আর তিলোত্তমা করবে না। ভালোই তো হবে। সে তো এটাই চেয়েছিল। রোদেলা তার ভালোবাসা পাক। বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে পারবে না সে। হঠাৎ নিজের হাতে ঠান্ডা কিছু স্পর্শ পেতে থমকালো সে। আহনাব একটা কোল্ড ড্রিঙ্কস তার হাতে ধরে রেখেছে। কুহু হাত সরিয়ে নিল। আহনাব তার অপর হাতটাতে চুমুক দিয়ে বলল, বড্ড গরম পড়েছে আজ, বৃষ্টি আসলে মন্দ হয় না। তোমার বৃষ্টি কেমন লাগে তিলোত্তমা? কুহু ভরকালো, হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। এটা কোথায় নিয়ে এলেন? রাহুল গাড়ি থেকে নেমে অপর পাশের দরজা খুলল। রোদেলা আশেপাশে দেখতে লাগলো। রাহুল বলল, জায়গাটা সুন্দর না? কি সুন্দর বাচ্চারা খেলছে, মানুষজন কম। রাহুল বাঁকা হাসছে। রোদেলা দেখতে লাগলো চারিদিকে। হঠাৎ তার নজর সুদূরে বসা আহনাব আর কুহুর দিকে গিয়ে আটকালো। প্রথমে ভাবলো ভুল দেখছে সে। পরক্ষণেই রাহুল কেমন অবাক হওয়া ভান করে বলে উঠল, আরে আহনাব না, মেয়েটাকে পাশে বসে, ওর গার্লফ্রেন্ড। তোমার ফ্রেন্ড না ওটা? রোদেলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কুহুর হাতে লাল গোলাপের দিকে নজর গেল তার। আহনাব কেমন হেসে হেসে কথা বলছে তার সাথে। কুহু অবশ্য আহনাবের দিকে তাকিয়ে রয়েছে, কথা বলছে কম। রোদেলার পুরো পৃথিবীটা দুলে উঠল যেন। একটা শুকনো ঢোক গিলল সে। রাহুল বলে উঠল, প্রেম করছে ওরা দুজন। ওয়াও, মানিয়েছে কিন্তু, তাই না বলো? ওই দিন ভার্সিটিতে তাহলে আমি ঠিকই দেখেছিলাম। রোদেলা রাহুলের দিকে তাকালো, কাপা কাপা স্বরে বলল, কি কি দেখেছেন? আর বলো না, আমি তো তোমাকে খুঁজছিলাম। তো হঠাৎ একটা ক্লাস থেকে কেমন ফিস ফিস কথা শুনতে পেলাম। দরজাটা হালকা খুলে দেখলাম যে ওরা, মানে বুঝোই তো, আমি ভেবেছিলাম আমি ভুল দেখেছি। এই ব্যাপারে তেমন একটা পাত্তা দিইনি। এখন তো দেখছি ঠিকই দেখেছিলাম। রোদেলার পা অবশ হয়ে আসছে যেন। মনটা বারবার বলছে আহনাব ভাই এমন না। আর কুহু তো জানে যে সে আহনাব ভাইকে কতটা ভালোবাসে। তাহলে সে কেন না, এটা সত্য নয়। আর আহনাব ভাই তো সেদিন নিজের মুখে তাকে মনের কথা বলেছিল। রোদেলা বুঝতে পারছে না কিছু, মাথাটা ঘুরছে তার। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই যার যার মতো ছাউনির নিচে যেতেই দৌড়াতে লাগলো। রাহুল রোদেলার হাত ধরে গাড়িতে বসাতে নিলে রোদেলা হঠাৎ একটা নাম শুনে থেমে যায়। তিলোত্তমা, রান, তাড়াতাড়ি। রোদেলার মুখে
মুখে হাসি ফুটলো। এই তো তার আহানাব ভাই তাকে ডেকেছে। হাসি মাখা বদনখানা পেছনে ঘুরতেই হাসি মুছে গেল। আহানাব আর কুহু দৌড়াচ্ছে পুরো মাঠ জুড়ে। আহানাব কুহুকে বলেছিল তার নামে। রোদেলার পায়ের তলার মাটি সরে যায়। এত বছর ধরে যাকে ভালোবাসে আসলো সে আজ অন্য একজনকে ভালোবাসে। তার মানে সেদিন আহানাব কুহুর মনে করে তার সাথে কথা বলেছিল। তিলোত্তমা তাকে নয় বরং কুহুকে বলেছিল। আর কুহু কি করে পারলো তার আহানাব ভাইকে তার থেকে কেড়ে নিতে? ও তো সব জানতো। রোদেলার ভেতরটা আজ ভেঙে চুরে গেল। হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হলো আজ। নোনা জল গড়িয়ে পড়ছে তার কাজল কালো চোখ থেকে। চোখের পানি বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে আজ। কেন আমাকে ভালোবাসলেন না আহনাব ভাই? কেন ভালোবাসলেন না? মেয়েটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না। এত বড় একটা ধাক্কা সে নিতে পারে না। ঢলে পড়লো রাহুলের বুকে। রাহুল ধরে ফেললো সাথে সাথে। বাঁকা হাসলো সে। উদ্দেশ্য সফল তার। বৃষ্টিতে জুবুথুবু অবস্থা তাদের। আহানাব আর কুহুর দিকে তাকিয়ে কেমন সুর টেনে বলল, দেখে ফেলেছি। আকাশ ঘুটঘুটে কালো হয়ে রয়েছে। সূর্যি মামা আজ মেঘের আড়ালে মুখ লুকিয়ে। এই বুঝি বৃষ্টি নামলো। রোদেলা সেদিকেই এক মনে তাকিয়ে। ব্যালকনিতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসিয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে সে জীবনের হিসেব কষছে সে। ওই দিনও এমন মেঘলা আবহাওয়া ছিল। ওই দিনের পর এক সপ্তাহ সে জ্বরে ভুগেছিল। একটা বার আহানাব ভাই তাকে দেখতে আসেনি। এতটা অপছন্দ করে তাকে। কি কমতি ছিল তার মাঝে? তাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হতো? আহানাব ভাই অন্য একজনকে ভালোবাসে। আহানাব ভাইয়ের হৃদয়ের কথাও সে নেই। এই কথাটাই যথেষ্ট ছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে। এই কথাটা জানার আগে আল্লাহ তাকে নিজের কাছে কেন নিয়ে গেল না? কোন পাপের শাস্তি দিল আল্লাহ তাকে? বেঁচে থেকে আহানাব ভাইকে অন্য একজনের পাশে সে কি করে দেখবে? আর কুহু, ও কি করে পারলো এমনটা করতে? আহানাব ভাইকে কেড়ে নিল ও। সে তো সবটা জানতো। ওর একটা বার ওর রোদেলার কথা মনে পড়লো না? আহানাব ভাইকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে ও কি করে বাঁচবে? তখনই আকাশ ভেদ করে এক বিদ্যুতের ঝলক দেখা গেল। সাথে সাথে বিকট একটা শব্দ হলো। রোদেলা চমকে উঠল। মুষলধারে বৃষ্টি শুরু হলো বাহিরে। বৃষ্টির বিন্দুগুলো এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। রোদেলা হঠাৎ কি একটা ভেবে উঠে দাঁড়ালো। ছুট লাগালো ছাদের দিকে। ছাদের সিঁড়ির কাছে যেতে হলে রাহুলের রুম অতিক্রম করে যেতে হয়। রোদেলাকে ছুটতে দেখে রাহুলের কপাল কুঁচকে গেল। হাতে থাকা কফির মগটা রেখে ওর পেছনে ছুটল। ওর মনের অবস্থা সম্পর্কে সে অবগত। মেয়েটা যদি ভুলভাল কিছু করে ফেলে। রাহুল ছাদে এসে থমকালো। রোদেলা দু হাত দুদিকে ছড়িয়ে মাথাটা আকাশের দিকে করে রেখেছে। পরনের জামাটা শরীরের সাথে লেপ্টে গেছে। ধনুকের ন্যায় বাঁকানো কোমরটা বড্ড আকর্ষণীয় করে তুলল রাহুলকে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটাগুলো রোদেলার ত্বক বেয়ে বেয়ে পড়ছে। মেয়েটা বোধহয় কাঁদছে। ঠোঁট কাঁপছে তার। রাহুলের মনে হচ্ছে যেন কোনো এক অপশরীর দাঁড়িয়ে তার সামনে। শুকনো একটা ঢোক গিল সে। এক পা করে এগিয়ে গেল সামনে। রোদেলা চোখ বন্ধ করে রেখেছে। চোখের পানি আর বৃষ্টির পানি একত্রে মিশে যাচ্ছে। মনে মনে হাজার অভিযোগ করছে তার আহানাব ভাইয়ের বিরুদ্ধে। কুহু না হয় নির্দোষ, কিন্তু সে কি করে করলো এটা? আহানাব ভাই তো এতটা বোকা নন। রোদেলা তার প্রতি অনুভূতিটা সে একেবারেই কি বুঝতে পারেনি, নাকি বুঝে না বুঝার অভিনয় করেছে? রোদেলা হঠাৎ কোমরে কারো স্পর্শ পেয়ে থমকালো। হ্যাঁচকা টানে তার বুকে গিয়ে পড়ল মেয়েটা। চোখ খুলল সাথে সাথে। যুবকটাকে দেখার জন্য মাথাটা উঁচু করলো সে। রাহুল সমনিহ দৃষ্টিতে তাকিয়ে ওর পানে। রোদেলার কপাল কুঁচকালো। রাহুলকে ওর দিকে ঝুঁকতে দেখে ও ভরকালো। ও বলে উঠল, কি করছেন কি ভাইয়া? রাহুলের ঠোঁট বেঁকে গেল। ও বলল, ভাইয়া না ছাইয়া হবে শব্দটা।
রোদেলা এমনিতেও দুঃখে ছিল, এখন রাহুলের এসব আচরণ ওর রাগ বাড়াচ্ছে। কি ক্ষতি হতো যদি আহানাব ভাই বলতো এভাবে কথাটা? রাহুল কি একটা ঘোরে চলে গিয়েছে যেন। সে রোদেলার দিকে মাথাটা এগোতেই থাকে। রোদেলা তা খেয়াল করতেই ওর গালের চর বসিয়ে দিল। রাহুল ওর কোমর থেকে হাত ছাড়িয়ে নেয়, গালে হাত দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকে তার দিকে। রোদেলা বলে উঠল, এই জন্যই আহানা ভাই আপনাকে দেখতে পারেন না, চরিত্রহীন কোথাকার। রাহুলকে ধাক্কা মেরে চলে গেল সে। রাহুলের মেজাজ বিগড়ালো, দুদিকে ঘাড় বাঁকালো সে। চরিত্রহীন যেহেতু বললে, সেহেতু একটা নমুনাও তোমাকে দেখাতে হবে। এই তারপরে জবাব হাজার গুণে ফিরিয়ে দেব। আই শায়র। এই মেঘলা রাস্তায় ক্যাচলা, রুমে থাকে না তো মন, কখন যাব ছাদে যাব, ওগো ভিজবো একটুক্ষণ। কুহু গান গাইছে আর প্লেট ধুচ্ছে। কাজ শেষ হলে ছাদে যেতে নেয়, তখন আয়ান বাধা হিসেবে দাঁড়ায়। কোথায় যাওয়া হচ্ছে? আয়নের কঠোর স্বর শুনে মোটেও ঘাবড়ালো না কুহু। সে বলে উঠল, চাঁদে যাচ্ছি, ওই যে দেখেন আমার রকেট। আয়ান ফিক করে হেসে ফেলল, এরপর বলল, একদম বৃষ্টিতে ভিজবি না, ঠান্ডা লেগে যাবে, চুপচাপ রুমে যা। কুহু মুখ ভেঙচি কেটে তার কথা অমান্য করে ছাদে যেতে লাগলো। আয়ান তা দেখে বলে উঠল, মাকে ডাকছি আমি তাহলে, বকা না খেলে বুঝবি না। কুহু সূচক শব্দ করে নেমে এলো। বড্ড বিরক্ত সে। আয়ান বিশ্বজয়ের হাসি দিল। কুহু বলে উঠল, আপনি আমার সুখ সহ্য করতে পারেন না কেন বলুন তো? আপনার কোন বাঙ্গি খাতে আমি মই দিয়েছি? আয়ানের হাসিটা উবরে গেল। কুহু কথাটা মজা করে বলেছে সে জানে, কিন্তু কেন যেন তার মনে হচ্ছে সে সত্যি কুহুর সুখ কেড়ে নিয়েছে। সে কি ভুল করলো তবে? নিজের স্বার্থের কথা ভেবে এত বড় একটা... ওই মিয়া, কুহুর ডাকে হুঁশ এলো তার। আয়ান হালকা হেসে বলল, তুই বাঙ্গির উপর খেপলি কেন রে? ফল তো আরো আছে। এই বাঙ্গিকে ফল বানালো কে? হ্যাঁ, ওরে ফলের স্বীকৃতি কে দিল? আমি দু চোখে দেখতে পারি না একে। 2 চোখ না 4 চোখ। কথাটা বলেই আয়ান হো করে হাসতে লাগলো। কুহু বলে উঠল, আপনি না বললে জানতামই না। খুব উপকার করলেন বলে এখন আপনাকে এই উপলক্ষে ঝাঁটার বাড়ি দিব নাকি জুতার বাড়ি দিব বলুন তো, কোনটা নেবেন? আয়ানের হাসি গায়েব হয়ে গেল। কুহু এবার ওকে ব্যঙ্গ করে ওর মতো হাসতে হাসতে চলে গেল। কুহু যেতেই আয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। খুব শীঘ্রই এই মেয়েকে নিজের করে নিবে সে। তা না হলে মনের মাঝে যে অপরাধ বোধটা জমেছে সেটাকে সে চাপা দিতে পারবে না। জানেন কি হয়েছে? কুহু হোয়াটসঅ্যাপে আহনাবকে সেন্ড করে দিল এটা লিখে। 2 মিনিট পরে রিপ্লাই এলো, মনে তো হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে। আয়ন ভাই আমাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি। আয়নের নামটা দেখে আহনাপের রাগ উঠে গেল। সিগারেট মুখে দিয়ে ধোয়ার কুণ্ডুলি ছাড়ল। অপর হাতে ফোন তার। বিছানায় হেলান দিয়ে রিপ্লাই করলো, ওর কানের নিচে 2টা দিতে পারলা না, বেয়াদব ছেলে একটা। আমার মনেও হচ্ছে আসল খাটাস। সমস্ত ক্ষোভ প্রকাশ করলো সে। গালি দিল না, কারণ তার তিলোত্তমা নতুন নতুন তার প্রেমে পড়েছে। এখন উল্টাপাল্টা কাজ সে মোটেও করবে না। কুহু তখনই রিপ্লাই করলো, আপনারা আসলে একই গোয়ালের হাম্বা। আহানাব হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেসেজটার দিকে। তাকে অপমান করলো কেন এই মেয়ে? আহানাব সেসব প্রসঙ্গে না গিয়ে বলল, কি করছো এখন? নাচতেছি। আপনি? আহানাব খুবই সৎ মানুষ কিনা, তাই সে রিপ্লাই করলো, সিগারেট খাচ্ছি। কুহু কিছুক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে। সিগারেট খাচ্ছে, আবার এটা তাকে গর্ব করে বলছে। কুহু কি রিপ্লাই করবে বুঝতে পারলো না, তাই সে সুন্দর করে তাকে ব্লক করে দিল। এখন শান্তি লাগছে। নাচতে নাচতে ব্যালকনিতে চলে গেল। ওখান থেকে যতটুকু ভেজা যায় ভিজে গোসলে চলে যাবে সে। এদিকে আহানাব হতভম্ব, তাকে ব্লক মেরে দিল। কিন্তু কেন? আহানাব বুঝতে পারলো না কারণটা। কপালে তার ডজন খানেক ভাঁজ পড়ছে, আবার রাগও লাগছে। কোনো কিছু না বলে সোজা ব্লক? মানা যায় এসব? একদমই না। আহানাব সিগারেটটা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল। মনোযোগ দিয়ে আগের মেসেজগুলো পড়তে লাগলো। তার ভুলটা কথাই হয়েছে সেটাই খুঁজছে সে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না সে রাফিকে কল লাগালো। ছেলেটা এসব ব্যাপারে অনেকটা বুঝে। স্যার, আপনার শত্রুর আরেকজন শত্রু আছে, সে আপনার সাথে হাত মেলাতে চাইছে।
সাখাওয়াত আলম কিছু কাগজপত্র দেখছিলেন। হারুন রহমানের কথা শুনে তার দিকে তাকালেন তিনি। আমি কাউকে বিশ্বাস করি না হারুন, জানোই তো। স্যার, উনি আপনার সাথে দেখা করতে চাইছে, বাইরে অপেক্ষা করছে। সাখাওয়াত আলম সূচক শব্দ বললেন। আসতে বলো। হারুন রহমান পারমিশন পেয়ে ভদ্রলোককে ভেতরে আসতে বললেন। হারুন রহমান তাকালেন তার দিকে। লোকটার মুখে হাসির লেপটি রয়েছে। হারুন রহমান ইশারায় তাকে বসতে বললেন। লোকটা বসলো। সাখাওয়াত প্রশ্ন করলেন, আপনাকে ঠিক চিনলাম না। শত্রু বন্ধু হয় জানিনি। সে তো বুঝলাম, কিন্তু আপনার সাথে তার কিসের শত্রুতা? লোকটার হাসি উধাও হলো। এবার ক্রোধে চোয়াল শক্ত হলো।